আমি একজন মুক্তিযোদ্ধা, সরকারি প্রশিক্ষণ দিই বৃক্ষ উন্নয়ন অধিদপ্তরে প্র্যাকটিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। আমি পরীক্ষায় পাশ করে আসার পরে ফলজ এবং বনজ নার্সারি করি, তারপরে আবারও সরকারি প্রশিক্ষণ দিই ফুলের উপরে, দেওয়ার পর এসে ফুল চাষ করি। এই ফুল চাষে খুব লাভবান হই এবং বাগান যতটুকু আছে তার থেকে আরও বাড়ানোর জন্য চেষ্টা করতেছি, এবং অন্য কেউ যদি এসে আমার কাছে সৎ পরামর্শ চাই, তাকে সৎ পরামর্শ দিয়ে ফুল চাষ করার জন্য উৎসাহিত দেব। দর্শক, 3.5 বছর ধরে আমাদের কৃষির অনুষ্ঠানটি চলছে, তার কৃতিত্ব আপনাদেরকে দিতেই হবে, কারণ আপনাদের ভালোবাসায়, সেই সাথে আমাদের দেশের কৃষক ভাই বোনদের সহযোগিতায় দীপ্ত টেলিভিশন যে প্রচেষ্টা চালিয়েছিল সেখানে কিছুটা হলেও সফল হয়েছে বলেই আমরা বিশ্বাস করি। আর সেই বিশ্বাসের জায়গায় প্রতিদিনের মতো আজও আমি হাজির হয়ে গেছি আমাদের কৃষক চাচার কাছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এখানে একটি ফুলের বাগানে রয়েছি এবং আমাদের কৃষক চাচা মনে করছেন এখানকার মাটিটা খুবই উৎকৃষ্ট ফুল চাষের জন্য। তাহলে চলুন বাকিটা জানা যাক আমার চাচার সাথে কথা বলে। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মা। কেমন আছেন আপনি? ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি এবং আপনার সাথে দেখা হয়ে আরো ভালো লাগছে। আজকে আমার একজন কৃষক চাচা এবং সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আপনি একজন বীর মুক্তিযোদ্ধা। জি জি, এটা হচ্ছে আপনার সবচেয়ে বড় পরিচয়। তোমাদের জন্য দেশকে আমি স্বাধীন করেছি, তোমাদের মানুষ হওয়ার জন্য তোমরা মানুষ হও, তোমাদের ছেলেপেলেকে মানুষ করে স্বাধীনের সোনার দেশ তৈরি করো। যেটা বললে স্বাধীন, সেই স্বাধীন সোনার দেশ তৈরি করো, তাহলে আমরা মরে গিয়ে শান্তি পাবো। আচ্ছা, যাই হোক, আমরা একটু বেরিয়ে আসি অন্য প্রসঙ্গে। সেটি হচ্ছে আপনি বলছিলেন যে অন্যরাও আসে আপনার কাছে পরামর্শ নিতে আজকে এই ফুল চাষের জন্য। এই গ্রামে আপনি সহ কতজন ফুল চাষি রয়েছে? আমি শুধু একাই ফুল চাষি। আপনি সহ একাই? তো যারা আসে পরামর্শ নিতে তারা কোন গ্রাম? তারাও বিভিন্ন জায়গার, ওই নওগাঁ ডিস্ট্রিক্টের অন্তর্গত হাপুনিয়া, মাঝির মোড় এবং বোয়ালিয়া, তারপরে পাহাড়পুর, এরা সব আসে। আচ্ছা, এর মধ্যে আপনি কি কি পরিবর্তন দেখছেন ফুল চাষে এসে? এই ফুল চাষে এসে পরিবর্তন দেখতেছি, গভীর লাভবান এবং সৌন্দর্য বাড়ায়, এবং লোকসমাজে ফুলের যে একটা জগৎ, সুন্দর একটা জগৎ যাকে বলা হয়, সেই জগতের মধ্যে মানে ডুবে থাকলে যেরকম আনন্দ এবং সান্ত্বনা পাওয়া যায়, ঠিক সেরকম। যেমন আমার নবী সাহেব বলেছেন যে 2 পয়সা কামাই করলে 1 পয়সা দিয়ে ফুল কেনো আর 1 পয়সা দিয়ে খাবার কেনো। এই তরিকার উপরে নির্ভর করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে ফুলকে যে ভালোবাসে সে মানুষকেও ভালোবাসে, সে পৃথিবীকে ভালোবাসে, সে তার গর্ভধারিণীকে মাকে আরো যথেষ্ট ফুলের মতো ভালোবাসে। চাচা, আমাদের নবীজি কত সুন্দর কথা বলেছেন যে ভাত খেলে পেট ভরে যায় আর ফুল দেখে মন ভরে, তাই না? আচ্ছা, আপনার মোট কতখানি জমি? পুরোটা মেলে 26 বিঘা। 26 বিঘা, তার মধ্যে কত বিঘা জমিতে ফুল চাষ? 5 বিঘার উপরে ফুলের চাষ করি। আর বাকিগুলোতে? বাকিগুলোতে রোপার ধান করি, ফলজ এবং বনজ বৃক্ষ বাগান আছে, বাঁশঝাড় আছে, বাড়ি আছে, এই। আচ্ছা, গোলাপ বাগানটাতে চলে যাই, ওই সাইডটাতে, ওখানে গিয়ে আমরা শুরু করি। আচ্ছা, ঠিক আছে। চাচা, শুরু হয়েছিল কোন জাতের ফুল দিয়ে প্রথমে? প্রথমত শুরু হয়েছিল গোলাপ দিয়েই মা। আচ্ছা, আমি গোলাপ দিয়েই প্রথমত বাগান এবং আমার জীবনকে সৌন্দর্য করার জন্য শুরু করছি। তার থেকে আস্তে 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 বিভিন্ন জাত ভারত থেকে বা অন্যান্য দেশের চারাগুলো এজেন্সির মারফতে আমি সংগ্রহ করতেছি। গোলাপ বাগানে মানে হাঁটাটা খুবই কঠিন একটা বিষয়, কাঁটা ঢুকবেই। এর প্রত্যেকটা অংশে তো কাঁটা আছে, কাঁটার জন্য একটু চলার পক্ষে সমস্যা। একটু মানে জায়গা রেখে যদি করা হয় তাহলে ভালো হয় না? না, এর সাইডে বেশি জায়গা রাখলে আবার ওই গাছটা হেলে হেলে পড়ে যে ফুল নষ্ট হয়ে যায়। চাচা, আপনি বলছিলেন যে এই মাটিটা ফুল চাষের জন্য খুবই উপযোগী। হ্যাঁ, কি মাটি এটা? এটা বেলে এবং পলি, অর্থাৎ তার নাম দোআঁশ। আচ্ছা, এবার আমরা চাষ পদ্ধতি সম্পর্কে একটু জানতে চাই। আমরা জানি যে যশোর কিন্তু ফুলের জন্য আমরা রাজধানী বলি, তাই না? এছাড়াও অন্যান্য জেলাও আস্তে আস্তে কিন্তু এর সাথে যুক্ত হচ্ছে। সেই সাথে আপনিও ফুল চাষ করছেন, তো যশোরের কারোর সাথে কি যোগাযোগ হয়, মানে জানা হয় যে আপনার বাগানের কি অবস্থা, তাদের সাথে এগিয়ে আছেন কি না পিছনে আছেন? না, আমি যশোরের কোনো চাষিদের সঙ্গে পরামর্শ করি না। আমার পরামর্শ যদি দরকার হয় তাহলে আমি আমার হেড ইঞ্জিনিয়ারের সঙ্গে আমি পরামর্শ করি। আচ্ছা,
যদি কোনো ব্যাধি আসে সেটাকে নিজে ভালো করতে না পারলে, বা ফুল ছোট হলে, বা ফুলের কালার নষ্ট হয়ে গেলে, যে ফুলের সৌন্দর্যকে বাড়াতে গেলে মনের সৌন্দর্যকে আগে রাখতে হবে, তাহলেই ফুলের সৌন্দর্যটা বাড়বে। বাহ, তো এই যে মনের সৌন্দর্য বাড়াতে গিয়ে আপনি কি কি করে থাকেন শুনি? মনের সৌন্দর্য বাড়াতে গিয়ে ফুলের সৌন্দর্যের সঙ্গে একত্রিত যখন করি, তখন আমি ডিউটি করি ফুলে, যে আমার ফুলটা ছোট হলো কিনা, তখন তাতে ভিটামিন দিতে হয়। যখন ফুলটা রং ওই লালটি ছাড় থেকে কালা সাইড আসে, তখন তাতে সিলভার দিতে হয়। তারপরে যখন ফুলটা ভাইরাস আসে, তখন তাতে ওই জাস পাউডার দিতে হয়, মেট্রিন দিতে হয়। এই সমস্ত পদ্ধতি ব্যবহার করতে হয়। আর উর্বরতা শক্তি একটু কম হলে খোল, ডিএপি, পটাশ, ইউরিয়া এই সমস্ত সার প্রয়োগ করে আবার পানি দিলে বেশ সুন্দর হয় আবার যেমন আসে। আচ্ছা, তাহলে গাছ লাগানোর কতদিন পরেই কলি চলে আসে? গাছ লাগানোর সময়, গাছ লাগানোর থেকেই কলি আসে, কলি চলে আসে। কোন আবহাওয়াটা গোলাপ চাষের জন্য খুব গুরুত্বপূর্ণ? কোন আবহাওয়াটা, যে আবহাওয়াটার কথা বলতেছে সেই আবহাওয়াটা সবসময়ের জন্য এই জানুয়ারি এবং ফেব্রুয়ারি, এই দুটাই আবহাওয়া সবচেয়ে গোলাপের জন্য উত্তম। আর মার্চের থেকে আবহাওয়ার পরিবর্তন যতবার হবে ততবার মেডিসিন পরিবর্তন করতে হবে। আচ্ছা, তাহলে এই 5 বিঘা জমিতে আপনার তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ফুল হচ্ছে, যেমন এখানে গোলাপ, ওই পাশে রঙ্গন দেখেছি, তারপর আরো গাঁদা ফুল আছে। তো এক একটা জায়গায় কত টাকা করে বিনিয়োগ করেছেন ফুলের জন্য আপনি? আমি সবচাইতে গোলাপে বেশি করি। আচ্ছা, গোলাপে বেশি করি। আমি এই তো বছরে কেবল প্রথম সিজন আসছে, এই প্রথম সিজনে এখন বর্তমানে বিক্রি হচ্ছে 3 টাকা, 3.5 টাকা। তারপরে জানুয়ারির শেষের দিকে আসছি, এখন বিক্রি হচ্ছে 4 থেকে 5 টাকা। এবং ফেব্রুয়ারির 14 তারিখ থেকে ফেব্রুয়ারির লাস্ট তারিখ পর্যন্ত 6 টাকা, 8 টাকা, 10 টাকা। এতেই প্রফিটটা আমাদের বেশি আসে। 3 মাস এই ফুলের ব্যবসা করতে পারলে সারা বছর না হলেও যথেষ্ট। আচ্ছা আচ্ছা, তাহলে এই এখন অবধি আপনি ফুলের জন্য কত টাকা বিনিয়োগ করেছেন? মূলধন লাগিয়েছেন কত? মূলধন লাগিয়েছি আমি এবারের বছরে, মূলধন আমার খরচা হয়েছে প্রায় 60 থেকে 70 হাজার টাকা। এবং আয়ের উৎস কেবল আসতেছে, এখনো কোনো আয়ের পথ দেখা যায়নি। তবে 2টা অনুষ্ঠান করছি, 2টা অনুষ্ঠানে আমি 38 হাজার টাকা পাইছি। আচ্ছা, তার মানে সামনে তো আরো সময় আছে, তাই না? বহু সময় আছে। তাহলে কি মনে হচ্ছে লক্ষ্যমাত্রা কোথায় পর্যন্ত যেতে পারে যদি সব ঠিক থাকে, বাজার ঠিক থাকে, আবহাওয়া ঠিক থাকে? যদি সব দিকে ঠিক থাকে, তাহলে এবারে খরচ শুনতে লক্ষ্যমাত্রা আমার আসতেছে প্রায় 3 লক্ষ। শুধু কি গোলাপ থেকে নাকি সব ফুল মিলিয়ে? শুধু গোলাপ থেকেই। বাহ, খুবই ভালো। দর্শক, আমি এখানে একটু বলে রাখতে চাই যে চাচার এই গোলাপ বাগান থেকে এখন বছরে 3 লাখ টাকা পাচ্ছেন, কিন্তু শুরুর দিকে এই 3 লাখ টাকা ছিল না। আমরা কিন্তু মিথ্যা আশ্বাস দেব না, শুরুতে কি 3 লাখ টাকা ছিল চাচা? আস্তে আস্তে বেড়েছে, তাই তো? খুবই ভালো। আপনার তো আরো অন্যান্য ফুলও রয়েছে, আমরা তাহলে ওই দিকটাতে যাই। আচ্ছা, ফুলের কথা শুনতে শুনতে আমরা একটু জানি যে পরিবারে কে কে আছে আপনার? আমার পরিবারে এখন বর্তমানে বিরাজমান চেয়ারম্যান সহ 3 সদস্য বিশিষ্ট। আচ্ছা, বাহ, খুবই ভালো। সুখের সংসার, তাই তো চাচা? আচ্ছা, বাড়ির পাশেই তো ফুলের বাগান করা আপনার। তার মানে আমরা বাড়ির উপর দিয়ে যাব? হ্যাঁ, চলেন বাড়ির উপর দিয়ে চলেন। চলুন। বাড়ির সামনে এত সুন্দর পরিবেশ, সকালে ঘুম থেকে উঠেই যেমন মানে এটা যখন দেখেন মন ভালো হয়ে যায় না? মন ভালো হয়ে যায়, খুবই সুন্দর লাগে। গাঁদা ফুল, শীতের সময়টা তো গাঁদা ফুল থাকে, অন্য সময়তে কি থাকে? অন্য সময় গাঁদা ফুল। আচ্ছা আচ্ছা, ভাই এখানেও ফুল কি বাছাই করা হচ্ছে বাজারে যাবার আগে? বাজারে যাবার আগে ফুল বাছাই করা। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা একটু পরিচিত হয়ে নেই। আচ্ছা, এই হচ্ছে আমাদের চাচি, তাই তো? চাচি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কেমন আছেন? ভালো আছে বাবা। আচ্ছা, আর এই হচ্ছে আপনার ছেলে, তাই তো? আর আমাদের সাথে ইনি কে? এটা পুত্রবধূ। আপা, আপনি ভালো আছেন? জি, ভালো আছি। আর এই দুটো কি আপনার নাতি? হ্যাঁ, নাতি। ভালো আছে তোমরা? আমি খুব ভালো আছি। তো আমি কি তোমাদের সাথে বসবো? বসেন। চলেন চাচা, আমরা একটু বসি। এগুলো বাছাই করে বাজারে সরাসরি চলে যাবে? হ্যাঁ, ফুল তো অনেক ফুটে গেছে। এটা বাজারে যাওয়া অবধি কি এটা এরকম থাকবে, বা বিক্রি করতে তো সময় লাগে? ফুটে যাবে। এই জন্য আমরা বাজারজাত করতেছি। 100 টাকা করে বানবো, বান্ডিলে এগুলান বাজারে নিয়ে যা বেচবো। আপনার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা, তো
এই জিনিসটাকে আপনি কেমন অনুভব করেন সমাজের কাছে, বা যখন বাবার গল্প শোনেন অন্য কারো কাছ থেকে, সেটা কেমন লাগে? এটা আমাদের গর্ব, আমাদের বাবা মুক্তিযোদ্ধা, এটাই আমাদের ভালো লাগে। যেখানে যাই সেখানে আমাদের সব জায়গায় আমরা সম্মান পাই যে আমার বাবা দেশের জন্য যুদ্ধ করেছে এবং দেশকে স্বাধীন করেছে। আচ্ছা, এখানে পরিবারের সবাই, আজকে আমারও সুযোগ হয়েছে আপনাদের সাথে থেকে, আমি এই সুযোগটা কোনোভাবেই মিস করতে চাই না যে অনেক গল্প আপনারা চাচার কাছ থেকে শুনেছেন, যুদ্ধের গল্প আমি আজকে শুনবো। তার আগে আমি এটা সরিয়ে বসতে চাই। চাচা, মানে ওই সময়টাতে অনেক ঘটনা ঘটেছে, আজকে এমন একটা ঘটনা আমাদের বলেন যেটা আপনি এখনো যখন মনে পড়ে আপনি শিউরে ওঠেন বা স্বপ্নে আসে, এমন একটি গল্প শুনতে চাই। আমি ট্রেনিং শেষ করে যখন কামারকুড়ি ক্যাম্পে আসলাম তখন ভাত খাবো, আসার পরে ভাত খাবো, কিন্তু ভাতটা প্লেটে চলে আসছে। ইতিমধ্যে ওয়্যারলেসে ফোন আসছে হেলিকপ্টার অপারেশনে যেতে হবে। ভাত আর খাওয়া হলো না, ওই অবস্থায় আমরা গেলাম 900 জন। এই হেলিকপ্টার অপারেশনে যায় পাঞ্জাবিরা যখন 3 মর্টার বোম্বিং করে তখন ওরা কোত্থেকে করে এটা আমরা দেখতে পাই না, কিন্তু ওরা যে ফায়ারিংগুলো করে স্ট্যান্ডিং পজিশনে ফায়ার করে, একবারে দাঁড়ায় থেকে রোলিং করে সামনের দিকে আগে আসে, আর আমরা তো সবগুলো লাইন পজিশন। তো ঠিক বেলা পড়ে একটা অনুমানিক বা একটা এরকম টাইমে একটা সেলিং আসলো 3 মর্টারের, আসে আমাদের সামনে ছিল, আমরা বেশ 6 জন ছিলাম, তার সামনে ছিল এরকম বিরাট একটা মোটা ছাইতনের গাছ। ওই ছাইতনের গাছের এরকম একটা ডালের যখন বাড়ি খেলো, বাড়ি খেল সেলিংটা যখন ফাটে গেল তখন একটা ছাড়া এসে আমার এখানে ঢুকলো। এখানে যখন ঢুকলো তখন ঢোকার পূর্ববর্তী মুহূর্তে আমি কালমা পরে রেডি, যে আরও বাঁচার মতো কথা নেই। তারপরে এখানে যখন ঢুকে গেল, ঢোকার পরে কি হয়েছে আর আমি বলতে পারবো না। দাম দিয়ে কিনেছি বাংলা, কারোর দানে পাওয়া নয়। তো 3 দিন পরে যখন আমার জ্ঞান ফিরেছে তখন আমার দেহ আর চলে না, মানে একদম অচল। তো একটা বুড়ি আমার কোনো রকমভাবে হেল্প করে, মেয়েটা হিন্দুস্তানেরই, আমাকে বাসায় নিয়ে গেলো। নিয়ে যাওয়ার পরে আমাকে সেখান থেকে বাগডোগরা হসপিটালে নিয়ে যায়, এটা অপারেশন করে বার করার পরে যখন আমি সুস্থ হয়েছি তখন আবার অস্ত্র শস্ত্র সহকারে বাংলাদেশে ফেরত আসছি। ভালো হতে কতদিন সময় লেগেছে? ভালো হচ্ছে প্রায় 15 দিন। আচ্ছা, আমি এখানে যে মহিলা আপনাকে নিয়ে গেল তার কথাটা আরেকবার মনে করতে চাই, যে এইভাবে আসলে অনেক মহিলারাই কিন্তু অগোচরে মুক্তিযোদ্ধাদেরকে সাহায্য করে গেছে, সেই মানুষগুলোর খবর হয়তো বা এখনো কেউ রাখে না বা পায়ও নি, তাই না? আর যাইতেও পারেনি ওই জায়গায়, আর খবরও নিতে পারেনি কেউ। আচ্ছা, এবার জানতে চাই, যেমন সুখের দিনগুলোও তো ছিল, তাই না? যখন একটা অপারেশন সাকসেসফুল হতো তখন যে আনন্দটা, বিরাট আনন্দ হতো, মানে এমন খুশির আনন্দ হতো সেটা বলার শেষ নেই। তো ঝঞ্ঝনিয়া নগর বাংকারে ছিলাম, বাংকারের থেকে যখন মাথার উপর দিয়ে বোবো করে যখন ওই সেলিংয়ের ছাড়াগুলো উড়ে যেত তখন ওই সুযোগে আমি ফায়ার করে একটা মেরে ফেলেছিলাম। আচ্ছা, এরকম অসংখ্য ভয়ানক গল্প কিন্তু আছে আপনাদের কাছে। এবার একটু জানতে চাইবো ওই দিনটার কথা, যে দিনটা শুধু আপনার না, সকল বাঙালি যে যেখানে যেভাবেই ছিল না কেন প্রত্যেকের একটা দিন ছিল। সেটা কোন দিন বলেন তো চাচা? বিজয় দিবস। সেই দিনটার কথা একটু শুনতে চাই। সেই দিনে আমি ছিলাম তিরমোহানি বাজারে, তো সারা রাত কিছু খাওয়া হয়নি, মা সমস্ত রাতে কিছু খেতে পাইনি গো। তো ভোর হয়ে গেছে, গাইড কাদামাটি তো লেগে আছে, অস্ত্র শস্ত্র আছে। তারপরে আমরা বেতের আড়ার মধ্যে থেকে বাড়ায় কেবল বাজারে আসতেছি, বেলা ওরকম উঠেছে, তখনই ঘোষণা হয়ে গেল জি জয় বাংলা। আমরাও খুব আনন্দিত। তারপরে তো সেখান থেকে চলে আসলাম আমার নিজ এলাকায় মান্দাতে আসার পর আমি মৈনম ক্যাম্পে ছিলাম। মৈনম ক্যাম্পের থেকে অস্ত্র শস্ত্র জমা নেওয়ার পরে আমাকে রিসিভ দিলে, রিসিভ দিয়েছে আমরা চলে আসছি। আচ্ছা আচ্ছা, এই মুক্তিযুদ্ধ তো শেষ হয়েছে আপনার, কিন্তু যেই যুদ্ধটা এখনো চালিয়ে যাচ্ছেন, কৃষি যুদ্ধ, সেই গল্প এখনো শেষ হয়নি। আমার দর্শকরাও বসে আছে, আমরা আরেকটা বাগানে যাব সেই বাগানটি দেখবার জন্য। তাহলে চলুন আমরা ওখানে চলে যাই। আর চাচি, ভাবি, ভাইয়া, অনেক ধন্যবাদ। বাবা ভালো থেকো। আচ্ছা, অনেক ধন্যবাদ। ধন্যবাদ। চলেন চাচা, চলে যাই। গাঁদা ফুল তো শুকায় গেছে চাচা। গাঁদা ফুল শুকায় গেছে, ওটা ওই
পাকে গেছে, পাকে যাওয়ার জন্য এরকম ভাবে শুকাইছে বাবা। তাই এখন কি গাছে কাটা ফেলবেন সামনে? না এখন কেটে ফেলবো না, আবার ওই যে কলি আছে কলিগুলো আবার ফুটবে। আচ্ছা, মানে গাঁদা ফুল তো এখন সবাই চাষ করে, মানে ফুল যারাই চাষ করছেন তারা এই আমাদের দেশীয় ফুল এটা চাষ করেন, তো তাদের সাথে বাজারে পাল্লা দিয়ে কি ভালো দাম পাচ্ছেন আপনি? বাজারে পাল্লা যে আপাতত নওগাঁ ডিস্ট্রিক্টে যতগুলো ব্যবসায়ী আছে এই ফুল ব্যবসায়ী আমার সঙ্গে কেউ পারে না। তা কেন পারেন একটু শুনি। কেন পারে না? আমার ফুলের মান ভালো হ্যাঁ, এবং বিদেশি জাত। তো এটা কি ফুলের মান ভালো হইলো? না, ফুলের মান যেগুলো ভালো আছে সেগুলো তুলে বিক্রি দিয়ে দিছি। আবার যদি এটার থেকে ভালো হয় তাহলে হবে, আর যদি না হয় তাহলে এটা বাতিল হয়ে যাবে। বাতিল হয়ে যাবে, আবার যেটা নতুন তৈরি হচ্ছে সেটা আবার চলবে। আচ্ছা, সে ফুলগুলো খুব বড় বড়। তারপরে ভালো মান হওয়ার কারণ আরো কি কি বললেন? ভালো মান হওয়ার কারণ এতে মেডিসিন দিতে হয়, ভিটামিন দিতে হয়, তারপরে কীটনাশক ঔষধ দিতে হয়, তারপর দিতে হয় ওই যে ভাইরাস আসে ভাইরাসের ঔষধটা দিতে হয়, দেওয়ার জন্য ফুলটা ভালো থাকে। আমি বেশ এক সপ্তাহ মেলায় ছিলাম গুজি শহর, এই মেলার থাকার জন্য কাজের লোকেরা ঔষধ না দেওয়ার জন্য এই পরিস্থিতিটা ঘটেছে। আচ্ছা, তাহলে কি আপনি বলছেন যারা আপনার চাইতে একটু কম মূল্য পাচ্ছে তারা এই যে ভালো জাত পাচ্ছে না, তারপরে কখন কি ব্যবহার করতে হবে সেটা জানে না, তাই কি? জানে না, আরো পয়সার দরকার। এই ফুলের ব্যবসা করতে গেলে অপর্যাপ্ত পয়সার দরকার, কারণ যার দেশে বীজ মেলে না, এজেন্সির কাছে বীজ লেগে এজেন্সি কিনে 1 টাকা আর আমাদের কাছে লাই 5 টাকা, তাহলে একটা চারা ওরা 1 টাকা দিয়ে কিনেছে, আমরা 5 টাকা দিয়ে কিনলে 120 কিনতে গেলে 500 টাকা লাগে, তাহলে পয়সাটা বেশি লাগলো না? আবার রোলিং খরচ আছে, আবার লেবার খরচ আছে, সেগুলো বয়ে নিয়ে আসতে হয়, যার কারণেই তারা পারে না। ভালো জাত চেনার জন্য তো আগে জানতে হবে, চিনতে হবে। ভালো জাত চেনার জন্য জানতে গেলে প্রথমত তার ট্রেনিং থাকতে হবে, তারপরে ইঞ্জিনিয়ারের কাছে যেতে হবে এবং কৃষি কর্মকর্তাদের সাথে কৃষি কর্মকর্তা কথা বলতে তো হবে। সবগুলো কৃষি কর্মকর্তা এই ফুল সম্পর্কে তাদের অভিজ্ঞতা নেই, তাদের ফসল সম্পর্কে অভিজ্ঞতা আছে, কিন্তু ফুল সম্পর্কে যাদের অভিজ্ঞতা আছে ঠিক সেই সমস্ত স্যারের সঙ্গেই কথা বলতে হবে। তাহলে আপনাদের এই নওগাঁ জেলাতে কৃষি কর্মকর্তা যারা আছেন আর যাদের কাছে ফুল সম্পর্কে আপনারা জানতে চান, তারা যেই সহযোগিতা করছে সেটা কতটা কাজে লাগছে? সেটা আমার কাছে 100 ভাগের 100 ভাগই কাজে লাগে, আর অন্যদের কাছে লাগে কিনা সেটা আমি বলতে পারবো না। আচ্ছা, আপনি তাহলে চারা বীজ এগুলো বিক্রি করছেন? হ্যাঁ, বিক্রি করতেছি। কি দামে বিক্রি করছেন? বা অন্যদের বাজার থেকে যখন বীজ কিনে নিয়ে আসে কৃষকরা, তাদের তুলনায় আপনার কাছে বীজ নিতে এলে তাদের সুবিধাটা কি হবে? তাদের সুবিধাটা আমি এই পর্যন্ত করতে পারি যে আমি 1 প্যাকেট বীজ কিনে 37,000 টাকা দিয়া। কোন ফুলের? সেটা এই গাঁদা ফুল থেকে ডালিয়া মালিয়ায় সম্পূর্ণ গুলেন দিয়া, মানে বিভিন্ন ধরনের চারা। ওটা একটা প্যাকেট করে যখন ওই দামটা বিলটা কষে তখন 37,000 টাকা বিল আসে। আচ্ছা, এই যে 37,000 টাকার একটা প্যাকেজ, হ্যাঁ, তো এখানে তো অনেক বীজ, এগুলো আসলে কত বিঘা জমির জন্য? চারা তৈরি করে লাগালে প্রায় 10-15-20 বিঘা লাগানো হবে। আচ্ছা, যেটা অন্য জায়গা থেকে যদি সংগ্রহ করে তাহলে সেটা কত দাম পড়ে? সেটা দাম পড়বে, গাঁদা ফুল পড়বে 3 টাকা পিস একটা, 2 টাকা পিস একটা, আর 50 পয়সা পিস একটা। মানে আপনার কাছ থেকে কমে পাচ্ছে তারা? কমে পাই। ঠিক আছে চাচা, অনেক ধন্যবাদ, আমাদেরকে সময় দিয়েছেন, আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম এবং আমাদের আজকের এই অনুষ্ঠান দেখে অনেকেই অনুপ্রাণিত হবেন বলে আমরা বিশ্বাস করছি। ভালো থাকুন। আচ্ছা, তারাও যদি অনুপ্রাণিত হয়ে করে খেতে পারে আমি খুব খুশি থাকবো, কারণ আমি তার চিরদিন বয়স থাকবো না, আমার পরে থেকে করতে হবে। জি জি, করুক। ঠিক আছে, আসি। আচ্ছা। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত।